পৃথিবীতে অনেক রহস্য আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে অদ্ভুত ও ভয়ঙ্কর একটি ঘটনা হলো মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 এর হারিয়ে যাওয়া। Tonight, a Malaysia Airlines flight MH370 Flight MH370 disappeared en route to Beijing. একটি বড় যাত্রীবাহী বিমান আকাশে উড়ছে আর হঠাৎ যেন অদৃশ্য হয়ে যায়। বিমানটাকে কি মাটি গিলে নিল নাকি আকাশের কোনো অন্ধকার গর্ত, আজও কেউ উত্তর জানে না। 8ই মার্চ 2014 গভীর রাত ঠিক 12টা 42 মিনিটে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে MH370। গন্তব্য চীনের বেইজিং। বিমানে মোট 239 জন মানুষ ছিলেন, 227 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য। এই ফ্লাইটটির দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন জাহরি আহমেদ শাহ, 33 বছরের ফ্লাইং অভিজ্ঞতা, আর ককপিটে তার সঙ্গে ছিলেন কো পাইলট ফারিং হামিদ, 7 বছরের ফ্লাইং অভিজ্ঞতা। দুজনেই অভিজ্ঞ, শান্ত এবং দায়িত্বশীল। রাত 1টা 42 মিনিটে MH370 মালয়েশিয়ার উপকূল পেরিয়ে সাউথ চায়না সাগরের উপরে পৌঁছে যায়। বিমানটি তখন 35,000 ফুট উচ্চতায় স্থির গতিতে চলছিল এবং কুয়ালালামপুর এটিসির সঙ্গে সবকিছু নিয়ম মাফিক চলছিল। কোনো সমস্যা, কোনো সতর্কবার্তা কিছু ছিল না। তারপর আসে রাত 1টা 19 মিনিট। বিমানটি ভিয়েতনামের আকাশে ঢোকে এবং হো চি মিন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সংযোগ করার সময় আসে। এ সময় ক্যাপ্টেন জাহরি কুয়ালালামপুর এটিসি কে শেষবারের মতো বলে গুড নাইট। এই দুই শব্দই ছিল MH370 এর কাছ থেকে শোনা শেষ কণ্ঠস্বর। অদ্ভুত ঘটনা ঘটে এর ঠিক 2 মিনিট পর। বিমানটি কুয়ালালামপুর রাডার স্ক্রিন থেকে গায়েব হয়ে যায়। সেই মুহূর্তে এটি ভিয়েতনাম এয়ার স্পেসে ঢুকে গিয়েছিল, তাই মালয়েশিয়ার রাডারে হারিয়ে যাওয়া অস্বাভাবিক ছিল না। কিন্তু সমস্যা হলো এটি ভিয়েতনামের হো চি মিন রাডারও আর দেখা গেল না। হো চি মিন এটিসি একের পর এক কল পাঠাতে থাকে, কিন্তু কোনো উত্তর নেই। বিমানের ট্রান্সপন্ডার নীরব, রেডিও নীরব। এ যেন এক মুহূর্তে সব বন্ধ হয়ে গেছে। তারা দ্রুত মালয়েশিয়ার নিয়ন্ত্রণ কক্ষে খবর পাঠায়, কিন্তু সেখানেও কোনো অ্যালার্ম ওঠেনি, কারণ কয়েক সেকেন্ড আগেও সবকিছু ছিল পুরোপুরি স্বাভাবিক। এখন দুই দেশের এটিসির সামনে একটাই প্রশ্ন, বিমানটি গেল কোথায়? কোনো বিস্ফোরণ, কোনো SOS, কোনো ককপিট মেসেজ একটাও নেই। সকাল হয়ে গেল, কিন্তু বেইজিং বিমানবন্দরে উত্তেজনা আর উদ্বেগ বাড়তে থাকে, কারণ 6টা 30 মিনিটে MH370 এর রানওয়েতে নামার কথা ছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও কোথাও বিমানের দেখা নেই। নিয়ন্ত্রণ কক্ষ বারবার যোগাযোগ করার চেষ্টা করে, কোনো সাড়া নেই। মুহূর্তের মধ্যে জরুরি প্রস্তুতি ঘোষণা করা হয়। বিমানের যেখানে শেষ যোগাযোগ পাওয়া গিয়েছিল সেই পয়েন্টকে কেন্দ্র করে বিশাল এলাকা অনুসন্ধানের জন্য বেছে নেওয়া হয়। কয়েকশো মিটার জুড়ে জাহাজ, হেলিকপ্টার এবং সার্চ প্লেন একসঙ্গে খোঁজ শুরু করে। এত বড় সার্চ অপারেশন যা শুধু একটি দেশের পক্ষে সম্ভব ছিল না। ফলে মোট 60টি দেশ তাদের বাহিনী পাঠায় নিখোঁজ ফ্লাইটটির সন্ধানে। 3 দিন কেটে গেল, কিন্তু কেউ কোনো ধরনের ধ্বংসাবশেষ, তেলের দাগ, এক টুকরো চিহ্ন খুঁজে পেল না। ফ্লাইট যেন আকাশ থেকে নয়, পুরো পৃথিবী থেকেই মুছে গেছে। এরপর 12ই মার্চ 2014 এই দিনটি পুরো তদন্তকে নতুন মোড় দেয়, কারণ জানা যায় সিভিল রাডার MH370 কে হারালেও সামরিক বাহিনীর একটি রাডার এখনো তাকে ট্র্যাক করেছিল। সেই ডেটা দেখে বিশেষজ্ঞরা একেবারে হতবাক হয়ে যায়। রাডারে দেখা যায় ভিয়েতনামের আকাশে ঢোকার পর যেখানে ফ্লাইটটি হারিয়ে গিয়েছিল ঠিক তারপরে বিমানটি ডান দিকে ঘুরে যায়। কিছুক্ষণ পর অবিশ্বাস্যভাবে একটি বড় ইউ টার্ন নিয়ে ফিরে আসে মালয়েশিয়ার দিকেই। তারপর প্রায় 31 মিনিট ধরে এটি পিনাং এর উপর দিয়ে উড়ে মালাক্কা স্টেটের দিকে মোড় নেয়। সেখান থেকে বিমানটি সোজা আন্দামান নিকোবর অঞ্চলের দিকে চলে যায়। রাত 2টা 22 মিনিট পর্যন্ত সামরিক রাডার বিমানের পথ স্পষ্টভাবে ধরে রাখতে পেরেছিল। তারপর হঠাৎ হাওয়ায় মিলিয়ে যায় MH370। এদিকে যতক্ষণ ধরে সার্চ চলছিল সব খোঁজা হচ্ছিল ভুল জায়গায়। যেখানে তারা খুঁজছিলেন সেখানে আদৌ কোনো বিমান ছিলই না। ফলে পুরো অনুসন্ধান এলাকা সরিয়ে নিয়ে যেতে হয় বিশাল ভারত মহাসাগরের দিকে। অপারেশন আরো বড় হয়, দিন রাত খোঁজ চলে, কিন্তু ফল একটাই, শূন্য। দিন কয়েক কেটে যায়। ঠিক তখনই তদন্তকারীদের হাতে আসে আরেকটি চমকে দেওয়া তথ্য। MH370 উড্ডয়নের পর থেকে প্রতি ঘন্টায় ইনমারসাট নামে একটি স্যাটেলাইটের সাথে অটোমেটিক যোগাযোগ করার চেষ্টা করছিল। স্যাটেলাইটের ডেটা বিশ্লেষণ করে জানা যায় সামরিক রাডার যেখানে শেষবার সিগন্যাল ধরেছিল তারপরও বিমানটির দিক বদলে আরো একবার ঘুরে যায়। তারপর টানা প্রায় 5 ঘন্টা ধরে ভারত মহাসাগরে বিশাল আকাশে উড়ে চলেছিল। সকাল 8টা 19 মিনিটে স্যাটেলাইট একটি শেষ পিং রেকর্ড করে, যা ছিল MH370 শেষ নিশান। এরপর আর কোনো সিগন্যাল পাওয়া যায়নি। এই শেষ পিংকে কেন্দ্র করে বিশেষজ্ঞরা গণনা করেন এটি সম্ভবত অস্ট্রেলিয়া থেকে প্রায় 2000 কিলোমিটার পশ্চিমে ভারত মহাসাগরের দূরবর্তী এক এলাকায় পতন হতে পারে, এবং সেই অনুমানকে কেন্দ্র করে শুরু হয় বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র অনুসন্ধান অভিযান। জাহাজ, সাবমেরিন, সোনার স্ক্যানার, সব ধরনের আধুনিক যন্ত্রপাতি নিয়ে মাসের পর মাস খোঁজ চলে। সমুদ্রের উপরিভাগ, নিচের অন্ধকার গভীরতা, কোনো জায়গা বাদ রাখা হয়নি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এক টুকরো ডানা, এক ফোঁটা তেলের দাগ কিছুই পাওয়া গেল না। 2014 সালের এপ্রিলে উপরিভাগে সার্চ বন্ধ করে আরো কঠিন, আরো গভীর অনুসন্ধান শুরু হয়। সাগরের নিচে রোবট, ডিপ, সোনার স্ক্যানার দিয়ে এলাকা স্ক্যান করা হয়। প্রায় 3 বছর ধরে চলা এই অপারেশনে খরচ হয় $160 মিলিয়ন, যা ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অনুসন্ধানগুলোর একটি। তবুও MH370 ছায়াও পাওয়া গেল না। অবশেষে 3 বছর পর হতাশ হয়ে পুরো অপারেশন বন্ধ করে দেওয়া হয়। অনুসন্ধান বন্ধ হয়ে যাওয়ার প্রায় 1 বছর পর সমুদ্র যেন হঠাৎ তার বুকের মধ্যে লুকিয়ে রাখা এক টুকরো
পুরো সত্য বের করে আনে। মাদাগাস্কারের কাছে একটি ছোট দ্বীপের তীরে ঢেউয়ে ভেসে আসে বিমানের একটি ছোট অংশ। এটি হলো এমন একটি অংশ যা সাধারণ ল্যান্ডিং এর সময় ব্যবহৃত হয়। ফ্লেপরনটি পরীক্ষা করতে গিয়ে বিশেষজ্ঞরা আরো বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ ক্ষতচিহ্ন দেখে ধারণা করা যায় বিমানটি জলে আঘাত করেছে সোজা নোজ বা নাকের দিক থেকে। এভাবে আঘাত করা সাধারণ দুর্ঘটনা হয় না, এটি পরিকল্পিত বা নিয়ন্ত্রিত নোজ ড্রাইভের মতো। তাহলে কি কেউ ইচ্ছা করে বিমানটিকে এমন ভাবে জলে নামিয়েছিল? কিন্তু কেন এবং কে, এর উত্তর কেউ দিতে পারে না। প্রথম দিকে অনেক বিশেষজ্ঞের ধারণা ছিল বিমানে হয়তো বৈদ্যুতিক গোলযোগ হয়েছিল বা আগুন লেগেছিল, এর কারণে পাইলট জরুরি ল্যান্ডিং এর জন্য ইউ টার্ন নিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো তাহলে তারা কাছাকাছি কোনো বিমানবন্দরে নামালেন না কেন? ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড অনেক অপশন ছিল। আরেক দল বলেন হয়তো হঠাৎ প্রেসার কমে যাওয়া পাইলট ও যাত্রীরা অচেতন হয়ে পড়েছিলেন। বিমান তখন স্বয়ংক্রিয় অটো পাইলটে চলছিল, কিন্তু এরপরে পাল্টা যুক্তি খুবই শক্তিশালী। অটো পাইলট কোনোভাবে এত জটিল বা শার্প টার্ন নিতে পারে না, বিশেষ করে যেভাবে বিমান দিক বদলেছে তা নিশ্চিতভাবে মানুষের নিয়ন্ত্রণ ছাড়া সম্ভব না। এরপর কেউ বলে হাইজ্যাকিং, জানা যায় দুইজন যাত্রী ভুয়া পাসপোর্টে ছিল। এই তথ্য বের হওয়ার পর হাইজ্যাকিং এর সন্দেহ ডানা বাঁধে। অনেকে ভাবছিলেন সম্ভবত সন্ত্রাসী আক্রমণ, কিন্তু তদন্তে জানা যায় ওই দুই ব্যক্তি কেবল ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন, তাদের সঙ্গে কোনো উগ্রপন্থা বা দুষ্কর্মের যোগ নেই। হাইজ্যাকার হলে তারা কোনো দাবি জানাতো বা কোনো শহরের উপর বিমান ভেঙে আতঙ্ক সৃষ্টি করত। সাগরের উপরে গিয়ে বিমানকে নিখোঁজ করার কোনো কারণ নেই। এইভাবে একের পর এক তথ্য উঠে আসলেও একটিও তথ্য এমন পাওয়া যায়নি যা পুরো রহস্যকে পরিষ্কার ব্যাখ্যা করতে পারে। তদন্ত যত এগোতে থাকে আঙ্গুল ধীরে ধীরে ঘুরে যায় ফ্লাইটের পাইলটের দিকে। সবচেয়ে বেশি সন্দেহ তৈরি হয় ক্যাপ্টেন জাহরি আহমেদ শাহকে নিয়ে, কারণ তদন্তকারীরা যখন তার বাড়ি খুঁজে দেখেন সেখানে থাকা ফ্লাইট সিমুলেটরে পাওয়া যায় একটি অদ্ভুত তথ্য, একটি ভার্চুয়াল ফ্লাইট রুট যা MH370 এর পথের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। এতে সন্দেহ আরো গভীর হয়ে ওঠে। ঘটনাগুলো জোড়া লাগাতে গিয়ে দেখা যায় ভিয়েতনামের আকাশ সীমায় প্রবেশ করার পরে বিমানের ট্রান্সপোর্টার হঠাৎ বন্ধ হয়ে যায়। যদি এটি নষ্ট হতো তাহলে অন্যান্য জরুরি যোগাযোগ ব্যবস্থা দিয়ে বার্তা পাঠানো যেত, কিন্তু আশ্চর্যের বিষয় সব ধরনের যোগাযোগ একই মুহূর্তে বন্ধ হয়ে যায়। এটা কেবল ইচ্ছাকৃতভাবে করলেই সম্ভব। এরপর বিমানকে এমন রুটে নিয়ে যাওয়া হয় যেখানে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের এয়ার ট্রাফিক কন্ট্রোল দুটোই মনে করে বিমানটি অন্য দেশের নিয়ন্ত্রণে আছে। এভাবে বিভ্রান্ত করা ক্ষমতা একজন দক্ষ ও অভিজ্ঞ পাইলটের থাকে। অনুমান করা হয় ক্রুজ মোডে যাওয়ার পরে কো পাইলট হয়তো ককপিটের বাইরে একটু খাবার বা পানীয় নিতে বেরিয়েছিলেন। এ সময় ক্যাপ্টেন দরজা লক করে দেন, যা কেবল ভেতর থেকে খোলা সম্ভব। এরপর তিনি ধীরে ধীরে কেবিনের অক্সিজেন কমিয়ে দেন, ফলে যাত্রী এবং ক্রু সবাই অচেতন হয়ে পড়ে। বিমান তখন তার নিয়ন্ত্রণে চলে যায়। ক্যাপ্টেন বিমানের দিক ঘুরিয়ে নিয়ে যায় ভারত মহাসাগরের সেসব অঞ্চলে, যেখানে রাডার নজর খুবই কম। MH370 ফ্লেপরনের ক্ষতচিহ্ন দেখায় এটি প্রায় সোজা নোজ ড্রাইভ করে জলে আঘাত করেছে। এই ধরনের আঘাত সাধারণ দুর্ঘটনা হয় না, বরং এটি পরিকল্পিত ক্র্যাশের দিকে ইঙ্গিত করে। তবুও এগুলো সবই শুধু তথ্য, সত্য এখনো অন্ধকারে। কেউ বলেন ক্যাপ্টেন ব্যক্তিগত সমস্যায় ভুগছিলেন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, কিন্তু এসবের কোনো প্রমাণ নেই। কেউ জানে না সেই রাতে ককপিটে আসলে কি ঘটেছিল। বাস্তবতা হলো MH370 সঙ্গে থাকা 239 জন মানুষ আজও নিখোঁজ। তাদের গল্প, তাদের শেষ মুহূর্ত সবকিছু রহস্য হয়ে আছে। একটি বিমান, 239টি জীবন, অসংখ্য স্বপ্ন, সবকিছু আজও অন্ধকারে ডুবে আছে। হয়তো একদিন সত্য সামনে আসবে, হয়তো এই রহস্য চিরদিন রহস্য থেকে যাবে। ফ্লাইট MH370 ঘটনা নিয়ে আপনাদেরকে ওপিনিয়ন কমেন্টে জানাতে ভুলবেন না। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে।